সত্যি ভাবলে ভয় পাচ্ছে কিনা তোমাদের জানি না, আমার কিন্তু ভয় লাগছে। কারণ তোমাদের এখনো তো 3 নম্বর সেমিস্টারের পরীক্ষা শেষ হয়নি। 3 নম্বর সেমিস্টারের পরীক্ষা শেষ হতে বা ইত্যাদি নিয়ে ধরো সেপ্টেম্বর মাসটা শেষ হয়ে গেল, তাহলে তোমাদের হাতে রইল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4টে মাস। তোমাদের 6টা করে সাবজেক্ট, 4 মাস, তার মানে 3 4 12, 120 দিন। 6টা তোমাদের সাবজেক্ট, তার মানে প্রতিটা সাবজেক্টে তোমরা পাবে মাত্র 20 দিন করে পড়াশোনার সময়। জানি না তোমরা এটা এখনো হিসাব করেছো কি না। আমি কিন্তু এই হিসাব অনেক দিন থেকেই ভাবছি, এবং তোমাদের পরীক্ষা হয়নি অথচ আর একটা পরীক্ষা কিভাবে তোমরা দেবে তার চিন্তায় আমি অলরেডি নিমগ্ন হয়ে গেছি। তোমরা আমার এই চ্যানেলে অবশ্যই খেয়াল করেছো হয়তো, বা দেখবার সময় না পেলেও খেয়াল করেছো যে হলুদ পোড়া নামের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটি আমি বিশ্লেষণ করেছি এবং সেখানে 2-1টি প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। যদিও বা ওই ভিডিওটা এখনও সম্পূর্ণ শেষ হয়নি, ওটার দ্বিতীয় এপিসোড বা দ্বিতীয় অধ্যায় একটা করতে হবে, সেখানে আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে আমি শোনাবো। তো যাই হোক, সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার আজকের এই ভিডিওয় আমি তোমাদের কাছে আলোচনা করব একটি ইংরেজি গল্প, তোমাদের পাঠ্যের যেটা এবারে প্রথম যে গল্পটি রয়েছে, অর্থাৎ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দি র্যাবিট হোল, লুইস ক্যারলের লেখা গল্পখানি নিয়ে আমি আলোচনা করব। এবং সেই গল্পের অর্থ তোমরা জানো, এর আগে 3 নম্বর সেমিস্টারে আমি ইংরাজির বেশ কয়েকটি পাঠ্য নিয়ে আলোচনা করেছিলাম, এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের এটা অবশ্যই কাজে লেগেছে পরীক্ষার হলে, বা তারা পরীক্ষা দিতে সহায়তা পেয়েছে। কিন্তু এবারে তো ভিন্ন টাইপের পরীক্ষা, আর তো এমসিকিউতে দাগ দেওয়া নয়, তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তবুও যতটা পারা যায় সমস্যার সমাধান করার বা যতটা সহযোগিতা আমি করতে পারি এই অল্প সময়ের মধ্যে তোমাদের সাহায্য করতে পারি তার চেষ্টা করব। কারণ প্রত্যেক দিনের ব্যাচে আমার যে ছাত্রছাত্রীরা রেগুলার আমার কাছে প্রত্যক্ষভাবে আসে, তাদের সহায়তা এবং তার পাশাপাশি আমার যারা ভিডিও দেখো দূর থেকে, তাদেরকেও আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো, বা তারা যেভাবে উপকার পেতে পারে তার নিশ্চয়ই চেষ্টা করব। যারা ইংরেজি সাবজেক্টে অনেক ভালো, নিজেরা লিখতে পারে বা নিজেরা অনেকটা বোঝে বেশি, তাদের নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। কিন্তু আমরা তো জানি প্রত্যক্ষভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করার জন্য যে বেশিরভাগ ছেলেমেয়েরাই ইংরেজি সাবজেক্টটাকে ভয় পায়, বা ইংরেজি সাবজেক্টটি নিয়ে বেশ তারা জড়সড় হয়ে থাকে, বা সেটাকে নিয়ে খুব একটা বেশি কিছু করতে পারবে বলে মনে ভরসা পায় না। তাদের সহযোগিতা করাটাই আমাদের প্রধান কামনা বা প্রধান উদ্দেশ্য। তো সেই নিয়ে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, এবং তোমরা যদি এই চ্যানেল থেকে কোনো উপকার পাও তোমাদের বন্ধুদের কাছে সেটা শেয়ার করো, আশা করি তাদেরও অনেক কাজে লাগবে। যাই হোক, গল্পের বিষয়ের মধ্যে আমি চলে যাই। এই গল্পটিতে একটি প্রধান চরিত্র হচ্ছে একটি ছোট বালিকা বা ছোট মেয়ে, যে মেয়েটির নাম হচ্ছে অ্যালিস। এই অ্যালিস একদিন বসেছিল নদীর পাড়ে তার দিদির সাথে। তার দিদি একটি বই পড়ছিল, যে বইটির দিকে অ্যালিস মাঝে মধ্যে উকি দিয়ে দেখছিল যে কোনো আকর্ষণীয় কিছু আছে কিনা। অর্থাৎ তার কাছে বই মানে আকর্ষণীয় বিষয় হবে ছবি, বইয়ের মধ্যে থাকা ছবি এবং বইয়ের মধ্যে থাকা সংলাপ, কিন্তু সেই দুটোর কোনো কিছুই সে পাচ্ছিল না। ফলে বইটি তার খুব একটা ভালো লাগেনি, এবং সেদিনটা ছিল প্রচণ্ড গরম, তাই অ্যালিসের খুব বিরক্ত লাগছিল। এমন সময় সে বসে ভাবছিল যে সে যদি ডেইজি ফুলের একটা মালা গাঁথে, তাহলে ফুলটা তোলবার জন্য তার যে কষ্ট হবে, সেই কষ্ট থেকেই আনন্দটা কি বেশি লাভবান হবে, অর্থাৎ আনন্দটা কি সেই কষ্টকে ভুলিয়ে দিতে পারবে। এখানে একটা এরকম মানে আছে। মানেটা পরিষ্কার আমি তোমাদের যেটা জানালাম, আমরা যখনই কোনো কাজ করি তখন আমরা লাভ লোকসানের কথা হিসাব করি। অর্থাৎ ফুলের মালাটা গাঁথলে একটা আনন্দ হবে, বা একটা সৃজন বা কাজকর্ম করা হবে, আনন্দ পাওয়ার বিষয় হবে। কিন্তু ফুলটাকে তুলতে গেলে তো গাছে উঠে কষ্ট করতে হবে, বা সংগ্রহ করার জন্য পরিশ্রম করতে হবে। তো তখন এই ছোট্ট অ্যালিস চিন্তা করছে যে ফুলটা তোলার থেকে মালা গাঁথার আনন্দটা কি আমাকে বেশি উপভোগের হবে। এটা ভাবছে যখন, তখনই তার পাশ দিয়ে একটা গোলাপি চোখওয়ালা র্যাবিট বা খরগোশ চলে যাচ্ছিল। তো সেইটা দেখে খুব একটা অ্যালিস হতভম্ব হয়নি বা খুব একটা বিস্মিত হয়নি। তখনই সে বিস্মিত হলো যখন এই খরগোশকে বলতে শুনলো, ওফ বাবা, বড্ড বেশি দেরি হয়ে যাবে আমার। এইটা শুনে সে হতবাক হলো এবং তার দিকে তাকালো। তাকিয়ে দেখলো যে সেই খরগোশটি তার গায়ে দেওয়া ওয়েস্ট কোটের
পকেট থেকে একটা ওয়াচ বা ঘড়ি বের করে সময়টাকে দেখলো এবং খুব দ্রুতভাবে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যালিস তার পিছু নিল। তার পিছু পিছু যেতে যেতে সৌভাগ্যবশত অ্যালিস সেই খরগোশ যখন তার নিজের সেই বড় গর্তের মধ্যে প্রবেশ করবে, একটা ঝোপের মধ্যে গর্ত ছিল, অ্যালিস সেই সময় তাকে দেখতে পেয়েছিল, ফলে তার গর্তটা চিনতে বা জানতে খুব একটা অসুবিধা হলো না। অ্যালিসও সেই খরগোশের পিছু পিছু সেই গর্তের মধ্যে প্রবেশ করে গেল। একবারও সে ভাবলো না এখান থেকে কি করে ফিরে আসবো বা এখানে গেলে কোনো বিপদ হতে পারে কিনা। যাই হোক, এই গর্তের মধ্যে দিয়ে বা গুহার পথের মতো সেই স্থান দিয়ে সে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু যেতে যেতে বিপত্তি শুরু হলো তখনই, যখন গর্তটা একেবারে সোজা খাড়াই নিচের দিকে নেমে গেছে। তখন সে সেইখান থেকে পড়তে শুরু করে। কিন্তু পথটা এত সুদূর, যে এত দূরবর্তী বা ডিস্ট্যান্স, যে সেইখানে পড়ার আর শেষ হচ্ছিল না। অনেকক্ষণ থেকে অনবরত সে নামতেই থাকছিল। আর এই যে গুহার গাগুলো, গুহার দেওয়ালগুলো, এই দেওয়ালে সেখানে ছিল যে তাক, বইয়ের তাক এবং কতগুলো আলমারি, আর একদিকে ছিল টাঙানো ছিল ম্যাপ এবং বেশ কয়েকটি ছবি। এইগুলোকে সে নিরীক্ষণ করতে করতে যেতে যেতে হঠাৎ দেখলো একটা তাকের মধ্যে রাখা রয়েছে একটা কাঁচের জার। সেই জারটির গায়ে লেখা রয়েছে অরেঞ্জ মারমালেড। এইটি দেখার পর জারটিকে সে তুলে নেয়, কিন্তু হতভম্ব হয় যে জারটির মধ্যে কিছুই ছিল না, ফাঁকা। তখন সে পারতো সেই জারটিকে তার হাত থেকে ছেড়ে দিতে, কিন্তু তার মনে হয়েছিল সেটা যখন নিচে গিয়ে পড়বে, যদি কারোর উপর পড়ে তাহলে তার ক্ষতি হতে পারে বা তার মৃত্যু হতে পারে। তাই সে জারটিকে ফেলে না দিয়ে কোনো একটা আলমারির মধ্যে সেটাকে আবার সংস্থাপন করে রেখে দিয়ে সে তার গতিপথে আবার নামতে থাকছিল। এই নামতে নামতে একসময় সে ভাবলো তাহলে কি পৃথিবীর কেন্দ্রস্থলে পৌঁছে যাবে সে। অর্থাৎ সে ইতিমধ্যে বইতে পড়েছে, যে স্কুলের বইতে পড়েছে 4000 মাইল গভীরের মধ্যে গেলে কি পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায়। তাহলে কি সে এখন সেখানেই পৌঁছে যাবে? যদি সেইখানে গিয়ে এপার থেকে ওপারে চলে যায়, অর্থাৎ পৃথিবী ভেদ করে অন্যদিকে চলে যায়, এবং সেখানে গিয়ে যদি দেখে যে মানুষগুলো সেখানে উল্টো হয়ে চলাফেরা করে, তাহলে বেশ আনন্দের হবে, বেশ উচ্ছ্বাসের হবে, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে অবশেষে অ্যালিস পাতা বিছানো, ডালপালা ভাঙা ইত্যাদি একটা অবস্থানের উপরে গিয়ে ধপাস করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেই সে সেখানে দেখতে পায় যে তার সঙ্গে যে খরগোশটি আসছিল, অর্থাৎ তার আগে যে খরগোশ তাকে পথ দেখিয়েছিল বা খরগোশ তার অনুসারী হয়েছিল, সেই খরগোশটিও সেখানে রয়েছে এবং একটা সরু লম্বা পথ, সেই পথ দিয়ে খরগোশটি এগিয়ে যাচ্ছে। আমাদের অ্যালিসও সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং গিয়ে সেখানে দেখলো একটা নিচু বড় লম্বা হল ঘর। সেই ঘরে অনেকগুলি বড় বড় দরজা রয়েছে বিভিন্ন দিকে, আর সেই ঘরটিতে সে বিচরণ করতে থাকে বা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। হঠাৎ করে এসে দেখে একটা তেকোনা কাঁচের টেবিল রয়েছে, বেশ মজবুত মোটা কাঁচের তৈরি একটা তেকোনা টেবিল রয়েছে। সেই টেবিলটির চতুর্দিকে সে নিরীক্ষণ করতে করতে দেখলো টেবিলের মধ্যে পড়ে রয়েছে একটা স্বর্ণালী চাবি, মানে সোনার রঙের চাবি, ছোট্ট চাবি। সেই চাবিটিকে সে নিয়ে ভাবলো যে কোনো যদি একটা দরজার তালা খোলা যায়, কিন্তু দেখলো যে তালাগুলোর সাথে সেই চাবিটার কোনো মিল নেই, অর্থাৎ চাবিটা অত্যন্ত ছোট এবং তালাগুলো যথেষ্ট বড়। তাই সে আবার চাবিটা সেখানে রেখে দিল, দিয়ে এদিক ওদিক ঘোরার পরে একবার সে দেখতে পেল যে একটা পর্দা রয়েছে এবং সেই পর্দার পিছনে একটা দরজা রয়েছে। দরজাটি অত্যন্ত ছোট, দরজাটার আকৃতি ওই খুব জোর 15 সেন্টিমিটার মতো হবে। সেইখানে গিয়ে সেই দরজার কাছ দিয়ে অনেক প্রবেশ করবার চেষ্টা করলো, কিন্তু প্রবেশ করা তো সম্ভব নয়। সে কিন্তু দেখতে পেল দরজার অপর প্রান্তে বা দরজা দিয়ে যে গলিপথটা চলে যাচ্ছে, সেখান দিয়ে সেই খরগোশ এগিয়ে যাচ্ছে এবং সেখানে একটি সুন্দর বাগান রয়েছে। তার ইচ্ছে হলো ওই বাগানের মধ্যে যাওয়ার, কিন্তু বাগানে যাওয়া তো সম্ভব নয়, এত বড় দেহকে তো ওই ছোট্ট দরজার মধ্যে দিয়ে প্রবেশ করাতে সে পারলো না। ফলবশত সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলো টেবিলের কাছে একটি বোতল রয়েছে। সেই বোতলের গায়ে লেখা রয়েছে ড্রিঙ্ক মি, আমাকে পান করো। তখন সে সেই বোতলটা নিল, অনেকটা নিরীক্ষণ করলো, করার পরে বোতল থেকে অল্প একটু পানীয় নিজের মুখে ছোঁয়ানোর পরে দেখলো যে তার স্বাদ কেমন। এই স্বাদটা সে দেখতে পেয়েছিল, অর্থাৎ বোতলের যে ড্রিঙ্কটা রয়েছিল সেই ড্রিঙ্কের স্বাদটা সে পেয়েছিল চেরি চার্টের মতো, অনেকগুলোর মিশ্রণ। চেরি চার্ট, কাস্টার্ড, আনারস, রোস্ট করা টার্কি, টফি এবং মাখন মাখানো টোস্টের যে মিশ্রণে যে স্বাদ হওয়া উচিত, সেই রকম একটা স্বাদ। কিন্তু তবুও সে সেটাকে সহজে পান করলো না, কারণ
তার গায়ে কোথাও পয়জন বা বিষ লেখা আছে কিনা সে নিরীক্ষণ করলো, সে কিন্তু কোথাও সহজে খুঁজে পেল না। কারণ সে জানতো যে ছোটরা অনেক সময় ভুলবশত অনেক কিছু করে ফেলে, তারপর তাদের ক্ষতি হয়। কারণ অনেকেই তপ্ত লোহার গায়ে হাত দিয়ে ফেলে, ফলে তার হাতে তাপ লাগে। অনেকেই বা ছুরিতে নিয়ে খেলা করতে গিয়ে হাত টাত কেটে ফেলে বা ইত্যাদি হয়। ফলে সে সেখানে বিষ লেখা আছে কিনা দেখলো, দেখতে যখন খুঁজে পেল না তখনই সেই পানীয়টাকে সে গ্রহণ করলো। কিন্তু পানীয়টাকে পান করবার পরেই তার মধ্যে অনেক পরিবর্তন সে বুঝতে পারলো। অর্থাৎ সে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং ছোট হতে হতে একটা সময় সে প্রায় 10 ইঞ্চির মতো লম্বা অবস্থায় এসে থামলো। এই সময় অ্যালিস সেই চাবিটাকে পুনরায় নিতে গেল, সেই চাবিটাকে নিয়ে তার ইয়েটাকে খোলবার জন্য, সেই দরজাটাকে, ছোট দরজাটাকে খোলবার জন্য। এর মধ্যে একটা কথা বলা হয়নি, যখন গুহাপথ দিয়ে সে নামছিল তখন তার মনে পড়েছিল তার ডায়নার কথা। ডায়না অর্থাৎ তার পোষা বিড়াল। তার মনে হয়েছিল যে ডায়না, যদি তুই আজকে আমার সঙ্গে থাকতিস তাহলে আমার সঙ্গে হাত ধরে ঘুরতে পারতিস, এখানে অনেক কিছু দেখবার ছিল। হ্যাঁ, তবে তুই এখানে ইঁদুর পেতিস না। জানি না ডায়নাকে ওরা খেতে দেবে কিনা। ওরা বলতে তার বাড়ির যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের কথা ভাবছে। তারা চা খাবার সময় কি ডায়নার কথা একবারও মনে পড়বে না? তার দুধের পাত্র কি তাকে দেবে না? নিশ্চয়ই হতেও পারে। আবার সে মনে মনে বলছে যে ডায়না, তুই যদি এখানে থাকতিস হয়তো ইঁদুর পেতিস না, কিন্তু তুই এখানে বাদুড় পেতিস। বাদুড় জানিস তো, ইঁদুরের মতোই অনেকটা দেখতে। আচ্ছা ডায়না, তুই কি বিড়াল কি বাদুড় খায়? বাদুড় কি বিড়াল খায়? কারণ তখন অলরেডি আমাদের এই অ্যালিসের চোখে ঘুম এসে গেছে, তাই সে উল্টোপাল্টা কথা বলছে। যাই হোক, এখন আমরা যে জায়গায় এসে গেছি গল্পের কাহিনীতে, সেইখানে এসে সে কিন্তু চাবিটাকে সংগ্রহ করতে গেল। চাবিটা কিন্তু আর নাগালের মধ্যে পেল না, কারণ সে এখন অনেক ছোট হয়ে গেছে। সে ওই টেবিলের একটা পায়া ধরে উঠবার চেষ্টা করলো, কিন্তু সেখানে সে উঠতে পারলো না। সে সেখান থেকে হড়কিয়ে নেমে যাচ্ছিল, ফলে তার আর চাবিটা সংগ্রহ করা হলো না। এমন সময় সে বসে মনের দুঃখ প্রকাশ করতে লাগলো আর ভাবলো যে যদি কোনো প্রকারে চাবিটা পাওয়া যায়। আবার সে কিছুক্ষণ খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার কান্না পেল। বসে বসে সে কাঁদতে শুরু করলো, চাবিটা পাচ্ছে না বলে বা সেখান থেকে বেরোতে পারছে না বলে। কিন্তু তাকে যেন কে ধমকের সুরে বললো, এরকমভাবে কেঁদো না, কাঁদলে কিছু হয় না ইত্যাদি। তখন তার মনে পড়লো সে অনেকবারই নিজেকে নিজে শাসন করেছে এবং এক একবারে এমন কঠিনভাবে শাসন করেছে যে নিজে কাঁদতে বাধ্য হয়েছে। তো যাই হোক, এইখানে এরকম পর্ব একটা চলছিল। চলতে চলতে আবার অ্যালিস ওখান থেকে উঠে গিয়ে টেবিলের আশপাশে খোঁজ করতে গিয়ে দেখলো টেবিলের নিচে একটি কাঁচের বাক্স রয়েছে। সেই বাক্সটার গায়ে লেখা রয়েছে ইট মি। তাহলে আগে বোতলের গায়ে লেখা ছিল ড্রিঙ্ক মি, এখানে লেখা রয়েছে ইট মি। সেটাকে দেখে সে সেটিকে খুলে দেখলো তার মধ্যে একটি কেক রয়েছে। তাহলে অ্যালিস ভরসা করেছিল যে এই কেকটাকে খেলে নিশ্চয়ই আমি তাহলে এবার লম্বা হয়ে যেতে পারবো, আমি তাহলে আবার আগের মতো পুনরায় ফিরে আসতে পারবো। তো সে অতিরিক্ত বেশি লম্বা হয়ে যাবে কিনা সেটা নিয়েও দুর্ভাবনা করছিল। অবশেষে কেকটি একটু মুখে দিয়ে দেখলো খেতে খারাপ নয়। আস্তে আস্তে কেকটা সম্পূর্ণ সে গ্রাস করলো বা খেয়ে ফেললো, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। আসলে এই কেকটা অন্য কোনো অস্বাভাবিকভাবে তৈরি নয় বা অস্বাভাবিক কোনো বৈশিষ্ট্য সম্পন্ন নয়, কেকটি ছিল অতি সাধারণ। এইভাবে থাকতে থাকতে অ্যালিস কেক সম্পন্ন করার পর আমাদের গল্পও দেখবো, কাহিনীটা শেষ হয়ে গেছে। তো এই ছিল গল্পের বিষয়বস্তু। তোমরা গল্পটাকে বাংলায় নিশ্চয়ই অতি সহজভাবে সবাই সব কিছু জায়গা বুঝলে। বিশেষ করে আমি সেই সমস্ত জায়গা টাচ করবার চেষ্টা করেছি গল্পের কাহিনী বলবার সময়, যেখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে বা যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এই গল্প থেকে অনেকগুলো প্রশ্নের কথা ভাবছি এবং অত্যন্ত সহজ ভাষায়, যাতে করে সাধারণ ছেলেমেয়েরা প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে পারে বা মনে রাখতে পারে এবং পরীক্ষার হলে লিখতে পারে। সেই জন্য তোমাদের প্রশ্নের প্যাটার্নটা নিশ্চয়ই তোমরা জানো। দুটো 2 নম্বরের প্রশ্ন হবে 2, 2, 4 কবিতা থেকে, দুটো 2, 2, 4 গদ্য থেকে, এবং একটি করে বড় প্রশ্ন 6 নম্বরের গদ্য এবং কবিতা থেকে। তার মানে গদ্য থেকে মানে তোমাদের গল্প কাহিনী ওখান থেকে হবে 10 নম্বর, কবিতা থেকে হবে 10 নম্বর, তাহলে 10, 10, 20। তার মধ্যে তোমাদের রাইটিং স্কিল হবে 10, সেখানে হবে 30। তোমাদের কি আছে, নাটক আছে একখানা, নাটক থেকে প্রশ্ন হবে, তাহলে 30 হয়ে গেলে আর রইল 10। আর গ্রামার থেকে প্রশ্ন হবে 5 আর নাটক থেকে প্রশ্ন হবে 5। এই হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা। তো তোমরা এবারে যারা সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ 3 নম্বরে, তারা অনেক সময় হয়তো বা এমসিকিউ বলে অনেকটা বুঝে শুনে বা অনেকটা সহজে বা কম পরিশ্রম করেও সফল হতে পেরেছো। সামনের পরীক্ষা কিন্তু অত কম পরিশ্রম করে সফল হতে পারবে না, আমি বারবার করে তোমাদেরকে সাবধান করছি। তাই তোমরা পড়াশোনার সঙ্গে নিযুক্ত হও, তোমরা এই ভিডিও দেখার চেষ্টা করো, একটু বোঝবার চেষ্টা করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করো। আশা করি তোমাদের ফল লাভ হবে। প্রথম প্রশ্নটা আমি এটা তৈরি করেছি, হোয়াট ডিড অ্যালিস
নোটিস অ্যাট দি সাইড অফ দি ওয়েল, অর্থাৎ কুয়োর যে দেওয়াল ছিল সেই দেওয়ালে অ্যালিস কী কী দেখতে পেল? আমরা বলতে পারি অ্যালিস নোটিসড দ্যাট দি সাইডস অফ দি ওয়েল ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ড অ্যান্ড বুক সেলফস। She saw maps and pictures hung on walls here and there. তাহলে অ্যালিস দেখতে পেয়েছিল বুক সেলফ রয়েছে এবং সেখানে আমাদের কাপবোর্ড রয়েছে দেওয়ালে টাঙানো, এছাড়াও রয়েছে ম্যাপ, এছাড়াও রয়েছে ছবি ইত্যাদি। পরের প্রশ্ন, ওহ ডিয়ার আই শ্যাল বি টু লেট। এই প্রশ্নটাতে তোমাদের লাইনটা তুলতে পারে, তুলে তোমাদের বলতে পারে হু শেড দিস, হোয়াট ইট ডিড দেন। তাহলে তখন সে কি করেছিল, কে এটা বলেছে এবং তখন সে কি করেছিল। তোমরা বলবে র্যাবিট সেড দিস, তাহলে কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটাও একটু উল্লেখ করতে পারো। আর হচ্ছে যে দি র্যাবিট টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট অ্যান্ড লুকড অ্যাট ইট। র্যাবিট একটা তার ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বের করেছিল, ওয়াচ বের করেছিল, হাত ঘড়ি, এবং সেটা দেখে সে এই কথা বলেছিল। পরের প্রশ্ন, ডায়না উইল মিস মি ভেরি মাচ টু নাইট। আজকে রাত্রে আমাকে না পেয়ে ডায়না আজকে রাত্রে খুব কষ্ট পাবে বা খুব হতাশ হবে। হু ইজ ডায়না? আর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড হি ইট অ্যাট দি হোল। তাহলে ডায়না কে, এবং ডায়না এই হোলের মধ্যে যদি আসতো তাহলে সে কি খেতে পারতো। তাহলে ডায়নাকে উত্তরে প্রথমে আমরা বলবো ডায়না ওয়াজ অ্যালিস পেট ক্যাট। অ্যালিসের পোষ্য বিড়াল ছিল ডায়না। তো অ্যালিস ইমাজাইন্ড হ্যাভিং ডায়না উইথ হার ক্যাচিং ব্যাটস অ্যান্ড কিপিং হার কোম্পানি। যদি ডায়না তার সঙ্গে আসতো তাহলে সে তার সঙ্গ দিত এবং তার সাথে সে বাদুড় ধরে খেতে পারত। পরের প্রশ্ন, ড্রিঙ্ক মি, হোয়ার ওয়াজ রিটেন দোজ ওয়ার্ড, হোয়াই ডিড অ্যালিস হেজিটেট টু ড্রিঙ্ক ইট। তাহলে কোথায় লেখা ছিল এরকম যে ড্রিঙ্ক মি? তাহলে আমরা বলবো এ বোটল হ্যাড এ পেপার লেবেল টাইড অ্যারাউন্ড ইট নেক উইথ দি ওয়ার্ডস ড্রিঙ্ক মি। একটা বোতলের গলায় একটা কাগজ বাঁধা ছিল এবং এই কাগজটিতে লেখা ছিল ড্রিঙ্ক মি। আর পরে দ্বিতীয় উত্তরটা, অ্যালিস হেজিটেড টু ড্রিঙ্ক ইট বিকজ, অ্যালিস এটা খেতে ইতস্তত করছিল কারণ she wanted to check it the bottle was marked poison or not। সে চেয়েছিল বোতলের গায়ে কোথাও পয়জন কথাটা লেখা রয়েছে কি লেখা নেই। যদি না থাকে তাহলে সে পান করবে, যদি থাকে তাহলে সে তো পান করতে পারবে না, সেই জন্য সে সেটাকে পান করতে ইতস্তত করছিল। এই চারটে প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করলাম। চারটে প্রশ্ন করলে তো তোমরা জানো এত বড় একটা গল্প তো সামলানো সম্ভব নয়, তাই এর থেকে একটু বেশিই করতে হবে। সেই প্রশ্ন নিয়ে আমি আবার দ্বিতীয় এপিসোডে আসবার চেষ্টা করছি। তোমরা ততদিন অপেক্ষা করো এবং আমার ভিডিওগুলোকে ভালো করে শোনো, কাজে লাগাও। এই বলে এই ভিডিও শেষ করলাম।